ঘটনাটি সিরাজগঞ্জের তারাস নামক যে পৌরসভাটা রয়েছে এই পৌরসভার উত্তরপাড়া এলাকায় ঘটেছিল। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তিনি মূলত এই যে রবি ভাই তার আপন ফুফাতো ভাইয়ের বন্ধুর মামা, মানে ওনার ফুফাতো ভাইয়ের যিনি বন্ধু তার মামার সাথে ঘটনাটি ঘটেছিল। মামার নাম হচ্ছে রিয়াজউদ্দিন মোল্লা। তো এই রিয়াজউদ্দিন মোল্লা উনি ছোটবেলা থেকেই খুব ডানপিটে স্বভাবের ছিলেন। একমাত্র ছেলে, অন্য বোনেরা ছিল, তবে একমাত্র ছেলে ছিল পরিবারের, সকলেরই আদরের ছিলেন উনি। এই কারণে শাসনটা একটু কমই পেয়েছেন। কেউ ওনাকে কিছু বলতো না, ওনার বোনেরাও বলতো না, বোনেরাও খুব আদর করত, যার কারণে ওনার মধ্যে রাগ, অভিমান, ডানপিটে স্বভাব সব কিছু একটু বেশিই ছিল। কারো কথাও শুনতে চাইতেন না, আর শাসন একটু করলেই মুখ ফুলিয়ে বসে থাকতেন, আবার তাকে আদর করে সেই রাগ ভাঙাতে হতো। তো এভাবেই বড় হচ্ছিলেন। এদিকে 2000 সালের দিকে উনি তো কৈশোরে পদার্পণ করেছেন। এদিকে আগের মতো যে দুষ্টামি স্বভাবে এখনও যদি সেটা থাকে তাহলে তো হয় না। বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে তো বুদ্ধির ভারত তো আনতে হয়, এমনিতেও চলে আসে, কিন্তু ওনার মধ্যে সেটা দেখা যাচ্ছিল না। উনি ওই ছোটোবেলার মতোই দুষ্টু ছিলেন আর কি। তার নামে নালিশ টালিশ আসে মা বাবার কাছে। এখন ছেলেটা বড় হয়ে গেছে, এখন এই ধরনের নালিশ আসলে সেটা তো মা বাবা এটা তো মানতে পারেন না। সেই ছোটোবেলার মতো নালিশ যদি এই বয়সেও আসে এটা তো মা বাবার জন্য লজ্জার কারণ হয়। তো একদিন কি হয়, এই মা বাবা ওনাকে খুব বকাঝকা করছেন। উনি মন টন খারাপ করে রাতের বেলা ঘর থেকে বেরিয়ে গেছেন। ঘর থেকে বেরিয়ে ওনার বাড়ির পাশে একটা বিল আছে। বিল বলতে ওরকম বড় কোনো জায়গা না, একটা ডোবার মতো থাকে আর কি, সারা বছরই ওই জায়গাতে বেশ পানি টানি থাকে। ওরকম একটা জায়গায় গিয়ে বসে আছেন একা একা। ওখানে যে লোকজন যায় না, হাঁটাচলা করে না, বিষয়টা কিন্তু এরকম না। পাশ দিয়ে রাস্তাও আছে। উনি রাস্তার থেকে একটু নেমে উনি বসে আছেন, অনেকক্ষণ বসে আছেন। তো এর মধ্যে কি হয়েছে, ওনার জল বিয়োগ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। উনি আর ডানে বায়ে কোথায় যাবেন, এমনিতেও মন মেজাজ খারাপ। উনি কি করেছেন, দাঁড়িয়ে ওই যে সামনে যে পানি ছিল, ওই খালের পানি, ওখানে উনি জল বিয়োগ করেছেন। জল বিয়োগ করার পর উনি দাঁড়িয়েই আছেন, মানে তখনও বসেন নাই। হঠাৎ করে উনি দেখেন যে ওই খালের ওই পাশ থেকে ঝপাস ঝপাস শব্দ আসছে। মনে হচ্ছে পানির মধ্যে কেউ যদি হেঁটে হেঁটে আসে যেরকম শব্দ হয় ওই রকম, বা কেউ সাঁতার কাটলে যেরকম শব্দ হয় ওই রকম। তখন একদম পূর্ণিমা না থাকলেও মোটামুটি চাঁদনি রাত ছিল, উনি স্পষ্টই দেখতে পাচ্ছিলেন যে কি আসছে। প্রথম দিকে তো বুঝতে পারেন শব্দটা কিসের, কিন্তু যখন বুঝতে পেরেছেন শব্দটা কিসের তখন উনি প্রচণ্ড ভয় পান। উনি দেখতে পান একটা বেশ বড় অবয়ব, অবয়বটার পা গরুর মতো, লেজ আছে কি না এটা বুঝতে পারেন নাই, হাত দুটো বেশ লম্বা, হাত দুটো মানুষের মতো, বডিটা সুঠাম দেহি, যারা ব্যায়াম করে বা জিম করে যেরকম ফিগার হয়, 6 প্যাক বডি ওই রকম, তবে কুচকুচে কালো, চেহারাটা গরুর মতো, তবে শিং নাই, কান আছে গরু যেভাবে কান থাকে ওই রকম, আর চোখ দুটো লাল টকটকে। খুব রাগান্বিতভাবে হেঁটে হেঁটে ওই পানির ভেতর দিয়ে এই রিয়াজউদ্দিন মামার দিকে এগিয়ে আসছে। উনি তো এটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি দিয়েছেন সোজা বাড়ির দিকে এক দৌড়। বাড়িতে গিয়েই উনি ওনার মা বাবাকে ডাক দিয়েছেন। উনি তো বাসা থেকে চলে গেছিলেন রাগ করে, মা বাবাও খুব ক্ষিপ্ত ছিল, চিন্তা করছে একটু পরে চলে আসবে, আর একটু দেরি হলে তো ওনারাই খুঁজতে বের হইতেন, কিন্তু তার প্রয়োজন হয়নি। উনি চলে আসেন, এসে ওনার মা বাবাকে এই বিষয়টা বলেন। ওনার মা বাবা এটা আর বিশ্বাস করেন না। ওনারা বলেন যে এখন একটা নতুন গল্প ভাবতেছো তাই না, যাতে কিছু না বলি, যাও ঘরে যাও, শুয়ে পড়ো। আসলে উনি তো প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি ওই অবস্থায় আসলে বোঝাইতে পারেন নাই ওনার মা বাবাকে। ওই রাতটা কেটে যায়, আর কোনো সমস্যা হয় না। পরের রাতে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন ওই যে গরুর মতো ভয়ঙ্কর অবয়বটা, ওই অবয়বটা এই রিয়াজউদ্দিন মামাকে বলছে, তুই যা করছিস
খুব খারাপ কাজ করছিস, এর ফল তোকে পেতে হবে। জাস্ট এতটুকুই বলেন। তো স্বপ্নের ব্যাপারটা উনি পরদিন সকালবেলা মা বাবাকে বলেছেন, এবারও মা বাবা পাত্তা দেয় নাই। পরের দিন রাতের বেলা রিয়াজউদ্দিন মামা ওনার রুমে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি শুনতে পান যে, মানে ওই শব্দে ওনার ঘুম ভেঙে গেছে, উনি শুনতে পান ওনার বাড়ির উঠোনে ফস ফস শব্দ করছে, যেভাবে ষাঁড় গরু রেগে গেলে যেরকম ফস ফস শব্দ করে ওই রকম ফস ফস শব্দ করছে কেউ। উনি চিন্তা করলেন কী ব্যাপার, কি এটা? উনি একটু দেখার চেষ্টা করলেন এটা কি। উনি জানালা খুলে একটু দেখার চেষ্টা করেছিলেন, ওনার কাছে মনে হলো সেই অবয়বটা ওই উঠানে পায়চারি করছে। এটা দেখে উনি তো জানালা লাগিয়ে দেন, দোয়া দুরুদ পরে শুয়ে মানে আবারও শুয়ে পড়েন, কাউকে ডাকাডাকি করেন নাই। পরের দিন পরিবারের সদস্যদেরকে এই বিষয়টা বললেও তারা বলেন যে, তুমি এইবার মনে হয় এই বয়সেই নেশাপানি করা শুরু করে দিছো, আদর আহ্লাদে একদম উচ্ছন্নে গেছো, এই টাইপের গাঁজাখুরি কথা আর যেন কখনো না শুনি। কারণ পরিবারের সদস্যদের কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা যদি ঘটেই থাকে রাতের বেলা ওঠানে, তাদের কেন ঘুম ভাঙলো না? যাই হোক, এর পরের রাত্রে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে ওনাদের বাসার কাছাকাছি একটা জায়গায় বেশ লম্বা লম্বা গাছের একটা বাগান ছিল, ওই ইউক্যালিপটাস গাছের একটা বাগান ছিল। রিয়াজউদ্দিন মামা সন্ধ্যার পর, সন্ধ্যাও ঠিক না, হয়তো বা এশার আজান হয়ে গেছে বা হবে এরকম একটা সময়, ওই বাগানের ভেতর দিয়ে একা একা আসছিলেন। তখনও চাঁদনি রাত ছিল, আর ইউক্যালিপটাস গাছের তো ওই রকম ডালপালা হয় না, চাঁদের আলোটা মোটামুটি ভালোই নিচে পড়ে। হঠাৎ করে উনি দেখেন ওনার সামনে কি যেন হাঁটে। প্রথমে মনে করেছেন কোনো মানুষ হবে, কিন্তু না, এটা মানুষ না, এটা হচ্ছে সেই অবয়বটা যেই অবয়বটাকে উনি প্রথমবার দেখেছিলেন ওই বিলের ওখানে, এরপরে স্বপ্নে, তারপর বাড়ির উঠোনে। এটা সেইটা। এটা কি করে, একটা ইউক্যালিপটাস গাছের সামনে গিয়ে আড়ালে লুকিয়ে যায়। উনি সামনে একটু আগান, এরপরে কি করে, ওই অবয়বটা হঠাৎ করে বাঁ দিকে চলে আসে সাঁ করে, আবার একটু সামনে আগায়, সামনে এগিয়ে আবার একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এরকম হচ্ছে। উনি তো এটা দেখে মারাত্মক ভয় পান, দোয়া দুরুদ পড়তে থাকেন যে এমন একটা জায়গায় উনি এখন কি করবেন বুঝতে পারছেন না। আল্লাহর নাম নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন, কারণ পেছন দিকেও যাওয়ার সুযোগ নাই, গেলে তাকে সামনের দিকেই যেতে হবে, কারণ অনেকটা পথ তো উনি পার করে চলে আসছেন। উনি হঠাৎ করে দেখেন যে না, সামনে আর কিছু নাই, কিন্তু পেছন থেকে কেমন যেন একটা ফোঁস আওয়াজ আসছে। উনি এবার থেমে যান। উনি ফিল করেন ওনার পেছন থেকেই সেই ফোঁস আওয়াজটা আসছে, যেরকম ষাঁড় গরু রেগে গেলে করে থাকে। উনি পেছন দিকে ঘুরে কেবল তাকিয়েছেন, দেখেন ওনার একদম পেছনে কয়েক হাত দূরে ওই ভয়ঙ্কর অবয়বটা দাঁড়িয়ে আছে। গরুর মতো পা, দুই হাত মানুষের মতো, মাথাটা বা চেহারাটা গরুর মতো, বডিটা এরকম সিক্স প্যাক বডি, কালো কুচকুচে, চোখ দুটো লাল টকটকে, তার থেকে মাত্র কয়েক হাত দূরে। উনি কি করেছেন, ঘুরে আবার দৌড় দেবেন, এমন সময় কোমরে প্রচণ্ড জোরে একটা আঘাত লাগে। মনে হচ্ছে ওই জিনিসটা মাথা দিয়ে বা শরীরের কোনো অংশ দিয়ে কোমরে ভয়ঙ্করভাবে আঘাত করেছে বা গুঁতো দিয়েছে। উনি বেশ খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়েন, আর ছিটকে পড়ার পর উনি তো চিন্তা করেছেন এইবারই আমি শেষ। ওই অবয়বটা এবার এসে ওনার বুকের উপরে এক পা উঠিয়ে দেয়, এক পা উঠিয়ে দিয়েছে, চাপ দেবে এমন সময় কি মনে করে ওই অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। উনিও এখানে অজ্ঞান হয়ে যান। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি বাসায়, পরদিন সকালবেলা। কি হয়েছে তখন উনি সব কথা খুলে বলেন। এইবার ওনার পরিবারের সদস্যরা বিষয়টা আমলে নেন। আমলে নেওয়ার পর স্থানীয় বেশ নাম করা একজন হুজুর ছিলেন, তাকে ডেকে নিয়ে আসেন। তাকে ডেকে নিয়ে আসার পর উনি এই বিষয়টা শুনলেন। তবে উনি আসার সাথে সাথেই যেটা করেছিলেন সেটা হচ্ছে, উনি যখনই এই রিয়াজউদ্দিন মামার চেহারা দেখেছেন, চেহারা দেখার সাথে সাথে উনি বলছেন, রিয়াজউদ্দিন, তোমাকে দেখে তো স্বাভাবিক জিনে ধরা রুগী মনে হচ্ছে না, জিনে ধরা রুগী তো এরকম হয় না,
নিশ্চয়ই তুমি একটা অপকর্ম করছো, যার কারণে কোনো জিন পিছু লাগছে। এই সত্যি করে কত, তুমি কি করছো? একদম সত্যি করে বলবো, আল্লাহরে সাক্ষী রেখে, কি অপকর্ম করছো বলো। তখন রিয়াজউদ্দিন মামা ওই যে শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা খুলে বলেন। যেই না এই কথা বলছেন, তখন তো ওই হুজুর প্রচণ্ড রেগে যান, বলে তুমি একটা কাজ করছো, তুমি খুবই একটা খারাপ কাজ করছো। তবে এতটুকু আশার বাণী শোনাই যে ওইখানে যে জিনেরা থাকে এরা খুব ভালো নামাজি পরহেজগার। এখন তুমি যেটা করছো আমি দেখি তথ্য নিয়ে কি করা যায়, কিভাবে তোমারে বাঁচানো যায়। তো উনি ওই সময় আর ঝাড়ফুঁক করেন নাই, কারণ উনি বলেছিলেন যে এইটা ঝাড়ফুঁকে কাজ হবে না, কারণ ওর উপর জিনের সরাসরি প্রভাব নাই, যে জিন তার উপর হাজির হচ্ছে, পজেস হয়ে যাচ্ছে উনি, বিষয়টা এরকম না। ওনার বিষয়টা টোটালি আলাদা। উনি বলছেন যে একে ঝাড়ফুঁক করে লাভ নাই, আমি অন্যভাবে দেখি সমাধান করতে হবে, এটাকে কি করা যায় আমি দেখি। তো উনি চলে যান ওই সময়ের মতো। পরের দিন উনি আসেন, এসে উনি বেশ কিছু চমকপ্রদ তথ্য দেন। উনি জানান যে এই এলাকায়, বিশেষ করে এই জায়গায় খুব পরহেজগার কিছু জিনেরা আছে, এটা তো উনি জানতেন আগে থেকেই। কিন্তু এই যে যেই পানিটা, এই যে খালের যে পানিটা, এই পানিটা জিনেরা অজু, গোসল, এমনকি খাওয়ার কাজেও ব্যবহার করে। এই পানিটাকে নাপাক করতে তারা দেয় না, কেউ অপবিত্র করবে এটাও দেয় না। গরু, ছাগল এখানে গোসল করানো তারা পছন্দ করে না। মূলত জিনেদের একজন প্রতিনিধি আসছিলেন, সর্দার পাঠিয়েছিলেন, সর্দারকে আহ্বান করেছিলেন, সর্দার একজন প্রতিনিধি পাঠায় কথা বলার জন্য। তো তিনি সর্দারের পক্ষ থেকে আসেন, এসে জানান যে সর্দার আপনাকে সালাম জানিয়েছেন, উনি ব্যস্ত আছেন, উনি আসতে পারছেন না, আমাকে আপনি বলতে পারেন যে কোনো কথা। জানান যে এই যে রিয়াজউদ্দিন, তার এই সমস্যা। তখন ওরা জানান যে আসলে রিয়াজউদ্দিন তো একদম ছোট বাচ্চা না, ও যদি ছোট বাচ্চা থাকতো তাহলে তো আমরা ক্ষিপ্ত হইতাম না। ছোট বাচ্চারা তো অনেক কাজই করতে পারে, তাদের তো আর বোধ শক্তি নাই, কিন্তু ও তো বড়, ও এই কাজটা করছে, ওর তো বোঝা উচিত ছিল এইভাবে পানিতে জল বিয়োগ করতে হয় না, অপবিত্র করতে হয় না। ও কি পরিবার থেকে শিক্ষাটা পায় নাই? ওর পরিবার তো একটা মুসলিম পরিবার, ও তো এই শিক্ষাটা পেয়েছে, তারপরও কেন এই কাজটা করলো? আর করেই ফেলছে। এইখানে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের, মানে জিন বলছে যে আমাদের গোত্রের যেই জিনেরা রয়েছে, এক শ্রেণীর জিন রয়েছে, তারা হচ্ছে পাহারাদার, ওয়াচম্যান হিসাবে কাজ করে। আর এই ওয়াচম্যান হিসাবে যেই জিনেদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারা খুব শক্তিশালী এবং কঠিন হৃদয়ের হয়ে থাকে। তারাও সবাই ভালো, তারাও সবাই নামাজ কালামি, কিন্তু এরা একটু কঠিন হৃদয়ের হয়ে থাকে। তা না হলে এই ধরনের জায়গাগুলো পাহারা দিতে গেলে সমস্যা হয়। নরম হৃদয়ের জিনেদেরকে দিয়ে এই জায়গাগুলো পাহারা দেওয়া যায় না, তাতে অন্যরা এসে চড়াও হতে পারে। এই জন্য এই ধরনের জিনদেরকেই এই পাহারার দায়িত্ব দেওয়া হয়। আর জিন সমাজে যাকে কোনো বিষয়ের দায়িত্ব দেওয়া হয়, তিনি সর্দারের কাছে পূর্ণ আনুগত্যের শপথ করেন, যে জীবন চলে গেলেও তিনি তার দায়িত্ব পালন করবেন, দায়িত্ব থেকে পিছপা হবেন না। ওই জিনকে দায়িত্বই দেওয়া হয়েছে এই জায়গায় যেন কেউ অপবিত্র না করে। তিনি শপথ গ্রহণ করেছেন সর্দারের কাছ থেকে, জীবন চলে গেলেও উনি এইটা পালন করবেন। ওই জিনটা কোনো কারণে একটু দূরে সরেছিল, এমন সময় রিয়াজউদ্দিন এই কাজটা করছে। আর যখনই এই ধরনের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এই জিন কী জবাব দেবে সর্দারের কাছে, কারণ দায়িত্বটা তার ছিল। তখন সে ক্ষিপ্ত হয়ে এদিকে চলে আসে। রিয়াজউদ্দিন তো ওই সময় চলে গেছে, কিন্তু তার দায়িত্বর জায়গাটা তো সে নিজেকে মনে করছে যে সে অবহেলা করছে দায়িত্বের জায়গায়। এই জন্য নিজেকে সে খুব অপরাধী বোধ করছে, আর রিয়াজউদ্দিনের উপর খুব ক্ষিপ্ত হয়েছে। রিয়াজউদ্দিনকে সেদিন মেরেই ফেলতো, ওকে বুকের উপর পা উঠিয়ে দিয়েছে, এমন সময় তাকে আমরা কোনো একটা কাজে ডাক দিই, সে সাথে সাথে চলে আসে, তাহলে ওই দিন ওকে মেরেই ফেলতো। ও এতটা ক্ষিপ্ত হয়েছিল রিয়াজউদ্দিনের উপরে। আর রিয়াজউদ্দিন সম্পর্কে সে খোঁজ খবর নিয়েছে, সে খুব ডানপিটে স্বভাবের, দুষ্টু স্বভাবের, এই জন্য সে আরও বেশি ক্ষিপ্ত হয়েছে পরবর্তীতে। তা না হলে ভয় দেখেই তাকে ছেড়ে দিত, এত কঠিন হতো না তার উপর। এই সমস্ত কথা যখন জিনেরা বলেছে, তখন হুজুর বলছে আসলে ও তো একটু ডানপিটের স্বভাবের, অবুঝ, ও
কেবল কৈশোরে পদার্পণ করছে, ও তো এত কিছু বোঝে না, ওকে মাফ করে দাও, আর কখনো এমনটা হবে না। তখন ওই যিনি প্রতিনিধি আসছেন উনি বলেন যে ঠিক আছে, আমি সর্দারের কাছে গিয়ে জানাবো, আশা করছি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো এরপর চলে যান এবং তা পরবর্তীতে নাকি জানানো হয়েছিল যে ঠিক আছে, রিয়াজউদ্দিনকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু একটা শর্তে, রিয়াজউদ্দিন কখনোই যেন ওই বিলের কাছে আর না যায়, মনের ভুলেও না। কারণ হচ্ছে ওই যেই জিন যিনি পাহারা দেয় উনি মূলত ওই বেশে থাকতেই পছন্দ করেন, মানে ওই গরুর ওই চেহারা এরকম শুরুতে থাকতে পছন্দ করেন। ওই জিনটা সর্দারের কথা মেনে নিয়েছে যে ঠিক আছে, আমি ওর কোনো ক্ষতি করব না, কিন্তু আমি যেহেতু আনুগত্যের শপথ করেছি, আর ওই জায়গায় ও চলে আসছিল, ও যেন আমার সামনে না আসে কখনো এই জায়গাতে রাতের বেলা অন্তত, তাহলে কিন্তু আমার খুব রাগ হবে, আমি কিছু একটা অঘটন ঘটাই দিতে পারি। তখন সর্দারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তুমি জানিয়ে দাও যে রিয়াজউদ্দিন যেন রাতের বেলা এই দিকে না আসে কখনো। এটাও হুজুরের মাধ্যম দিয়ে রিয়াজউদ্দিনকে জানিয়ে দেওয়া হয়। রিয়াজউদ্দিনের ওরকম কোনো সমস্যা পরবর্তীতে হয়ও না, একদম স্বাভাবিক ছিল, তার ওই বড় ধরনের রুকিয়া করারও কোনো প্রয়োজন হয়নি আল্লাহর রহমতে। তবে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে ওই যে কোমরে যে প্রচণ্ড জোরে আঘাত করা হয়েছিল, এই আঘাতে রিয়াজউদ্দিনের কোমরের মাংসপেশির এখানে যে টিস্যু থাকে এগুলো মারাত্মক ক্ষতি হয়েছিল। এটা ঝাড়ফুঁকে যাবে না, এটা জিনেরাও বলে দিয়েছিল, কারণ হচ্ছে এটা তার শারীরিক সমস্যা হয়ে গেছে, এটা জিন ঘটিত সমস্যা না, এটা ঝাড়ফুঁকে ঠিক হবে না, এটাকে মেডিকেল ট্রিটমেন্ট করাতে হবে। এরপর অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে। এই রিয়াজউদ্দিন মামা কিন্তু এখনও পরিপূর্ণভাবে কোমর সোজা করে হাঁটতে পারেন, একটু কোমর বাঁকা করেই হাঁটতে হয় ওনাকে। ওই যে সমস্যাটা হয়েছিল ওটা আজও ওনার ঠিক হয় নাই। সুস্থ হয়েছেন ঠিক আছে, কিন্তু ওনার কোমরে স্থায়ী একটা ক্ষতি হয়ে গিয়েছিল, যেটা আজও আছে। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ এটা বলা যাবে না। সমস্যা যেটা হয় সেটা হলো যে ওই যে পাহারাদার জিন, এই ঘটনার পর থেকে সে আরও বেশি এগ্রেসিভ হয়ে যায়। এগ্রেসিভটা হয়েছে এই কারণে, রিয়াজউদ্দিন এরকম একটা ঘটনা ঘটালো, এরপরে কেউ যেন এখানে এসে কোনো ধরনের অপবিত্র করতে না পারে এই জায়গা, এই বিষয়ে জিনটা খুব কঠোর হয়ে যায়। এমন একটা অবস্থার সৃষ্টি হয়, কোনো মানুষ রাতের বেলা ওই দিক দিয়ে যেতে গেলেই এই গরুরূপী ভয়ঙ্কর জিনের মুখোমুখি হয়। কখনো দেখা যায় সেই ভয়ঙ্কর জিনটা খালের ওপাশ থেকে তাড়া করছে এদেরকে, কখনো দেখা যাচ্ছে যে তারা তাদের মতো করে হেঁটে যাচ্ছে, পেছনে গরু দৌড়ালে যেরকম খুরের আওয়াজ হয় এরকম খুরের আওয়াজ, পিছনে তাকিয়ে দেখা যাচ্ছে ওই জিনিসটা দৌড়ে আসছে। তো এইরকমভাবে বিভিন্নভাবে নাকি ওই জিনিসটা ভয় দেখাতো। তো গ্রামবাসী এক পর্যায়ে হুজুরের কাছে গিয়ে নালিশ করে। হুজুর আবার সেই জিনের সর্দারের সাথেই কথা বলেছিলেন, প্রতিনিধি না, যে আসলে ও তো পাহারা দিবে ঠিক আছে, কিন্তু একটু মানুষদেরকে অকারণে ভয়টা বেশি দেখিয়ে ফেলছে। মানুষ যদি এভাবে ভয় পেতে থাকে একটা সময় কেউ এদিকে আসবে না, জায়গাটা পরিত্যক্ত হয়ে যাবে, সরকার অ্যাকোয়ার করে নিতে পারে, সরকার যদি এটা অ্যাকোয়ার করে বা অধিগ্রহণ করে এখানে কোনো স্থাপনা হতে পারে, কারণ এটা তো খুব বেশি বড় জায়গা না, ছোট জায়গা, তখন তো আপনারাও এখানে থাকতে পারবেন না। তাই আপনারা মানুষদেরকে এভাবে ভয় দেখায়েন না, আর মানুষজনে এখানে নোংরা করবে না, এটা কথা দিলাম। তো এরপর থেকে কিন্তু আর কেউ ভয় পায় নাই। এরকম সপ্তাহখানেক এরকম সমস্যা হচ্ছিল আর কি, ওই জিনটা খুব রেগে গিয়ে সবাইকে ভয় দেখাইতো আর কি। তবে এরপর সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তবে কালের বিবর্তনে ওই জায়গাতে একটা ইটের ভাটা হয়েছে এখন। তো রবি ভাই আমাদেরকে জানিয়েছেন যে ইটের ভাটা যখন হয় তাহলে নিশ্চয়ই ওই ইটের ভাটা রিলেটেড কোনো সমস্যা হয়েছিল। এই বিষয়ে ওনার ফুফাতো ভাইয়ের সাথে উনি কথা বলেছিলেন। তো ওনার ফুফাতো ভাই এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিতে পারেন না। উনি বলেছেন যে তার বন্ধুর সাথে কথা বলে জানার চেষ্টা করবেন যে ইটের ভাটায় এখন কোনো ভয় আছে কি না, বা ইটের ভাটা যখন কাজ শুরু করে তখন কোনো ধরনের ভয়ের ঘটনা ঘটেছিল কিনা। তবে এই বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। যদি ঘটনা থাকে রবি ভাই সেটা সংগ্রহ করার চেষ্টা করবেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা যে বিভিন্ন জায়গায় চলার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, কফ থুতু এছাড়া কোনো জায়গা অপবিত্র করার আগে অনেকবার চিন্তা করে নিতে হবে যে আমি কোথায় কি করছি। এটা কিন্তু হাদিসেরও শিক্ষা, আর এটা কিন্তু সাধারণ একটা ভদ্রতাও বটে। হুট করে একটা পানির উপরে আমি নোংরা কিছু ফেলবো, ওই পানি তো অনেকে ব্যবহার করেন, অজু করেন, গোসল করেন,
জিনের কথা বাদই দিলাম, মানুষও তো সেটা ব্যবহার করেন, তাহলে আমি কেন এই জায়গাটাতে এই কাজ করব? এটা তো একটা সাধারণ শিষ্টাচার বহির্ভূত কাজ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা।